রাজধানীর আরও 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালু নির্দেশ প্রধানমন্ত্রীর। 5 মাসের কার্যক্রমে জনপ্রিয়তা তুঙ্গে সরকার। প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তথ্য। সবসময় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। ভূ রাজনীতিই নয়, অর্থনৈতিক প্রয়োজনেও বেইজিংয়ের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, জানালেন তথ্যমন্ত্রী। এখনো স্বাভাবিক হয়নি দেশের ব্যাংক খাত, পাচ্ছে না প্রয়োজনীয় আমানত। অর্থনীতিকে ঠিক করতে হলে স্বাভাবিক করতে হবে ব্যাংক পরিস্থিতি, বিশেষজ্ঞদের অভিমত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকায় শব্দ দূষণ কমাতে যানবাহনের অতিরিক্ত ও উচ্চ মাত্রার হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপরে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর 5 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার। এই সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনেও সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সরকার 5 মাসের অর্জন ও কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। সংসদের মাননীয় সদস্যবৃন্দ, 5 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। 150 দিনের এই পথ চলায় প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফা বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে এ নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব। এই সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে কথাটি বলেছেন, কেন বলেছেন এটিকে একটি বার্তা নয়। এবার আমরা খেয়াল করি তো, আমরা কয়েকটা পত্রিকায়, কয়েকটা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা নিউজ করেছি। আপনাদেরকে না আমি বলবো, কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা মানে যেটা আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। মাহদি আমিন বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়ায় বিএনপি সরকার। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকারে এসে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায়ের নানা দিকও উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান, পতিত স্বৈরাচার সরকারের বিচার হবে আইন মেনেই। বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কাজে জড়ালে ব্যবস্থা নেবে সরকার। কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন এবং সরকারের যারা নীতি নির্ধারী জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সবসময় চায় চীনের সাথে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কেবল ভূ রাজনীতি নয়, অর্থনৈতিক প্রয়োজনেও চীনের সাথে বন্ধুত্ব রাখতে চায় ঢাকা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজন করে আলোচনা সভার। রাজধানীর একটি হোটেলে এ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর সফরের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক। এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন মনে করেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন। বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীনের আগ্রহ অত্যন্ত ইতিবাচক। Bangladesh and China did agree that we are ready to start this communication between China, Myanmar and Bangladesh. And of course, any other party, including India, is welcome. Because without communication, no economy can grow rapidly. The road communication between China, Myanmar and Bangladesh will be considered with more and more priority, and including India, all other countries may join. সভায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশ, মিয়ানমার টু সিডান। চীন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। বাংলাদেশ মিয়ানমারের সাথে কথা বলা শুরু করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোকেও সম্পৃক্ত করার কাজ করছে চীন। চীনের রাষ্ট্রদূতকে বাংলাদেশ চীন বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম স্থপতি বলে আখ্যা দেন আলোচকরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিগত 17 বছর অন্যান্য খাতের মতো চিকিৎসা ক্ষেত্র যোগ্যদের পদোন্নতি হয়নি। রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ভালো চিকিৎসকদের তৃণমূল অবহেলায় ফেলে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী জানান, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের কাছাকাছি মানের চিকিৎসা পেলে প্রতিবেশী দেশ সহ বিদেশে যাওয়ার ঝোঁক কমবে বলে মত তার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আরও বলেন, বিদেশি চিকিৎসকদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই দেশের চিকিৎসকেরা। চিকিৎসা সেবা সহজ করতে নজর দিচ্ছে সরকার। বাজেটেও তার প্রতিফলন হয়েছে। মেডিকেল সেক্টরে যে ধরনের ঘাটতিগুলো আছে, যে ধরনের অব্যবস্থাপনাগুলো আছে, সেগুলোকে দূরীভূত করে আমরা একটি ভাইব্রেন্ট মেডিকেল সেক্টর, যেখানে অবহেলিত মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ নির্দ্বিধায় সরকারের যে জনগণের জন্য যে মৌলিক অধিকার নিশ্চিত করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য সেবাটা আপনার নিশ্চিত হবে, আমরা সেই প্রত্যাশা করি। আওয়ামী লীগ পরবর্তী সময়ে প্রায় 1.5 বছরেও ব্যাংকিং খাত এখনও স্বাভাবিক অবস্থায় ফিরেনি। আস্থা সংকটে এখনও প্রয়োজনীয় আমানত পাচ্ছে না প্রায় অর্ধেকের মতো ব্যাংক। আর প্রায় 25% ব্যাংকের ঋণ দেবার সক্ষমতা ঋণাত্মক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের খাত ঠিক না হলে অর্থনীতিও কাঙ্ক্ষিত অবস্থায় ফিরবে না। সমস্যা হবে বাজেট বাস্তবায়নেও। এদিকে নতুন পরিচালনা পর্ষদকে বেগ পেতে হচ্ছে ব্যাংক পরিচালনায়, জানাচ্ছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। নানা অনিয়ম ও খেলাপির ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, 62টি ব্যাংকের মধ্যে 26 ব্যাংক পাচ্ছে না প্রয়োজনীয় আমানত, আর 14টি ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা ঋণাত্মক। গ্রাহকরা ওখানে গিয়ে নিজের টাকা রিকভারি করার জন্য বিভিন্নভাবে তারা লাইন দিচ্ছে বা টাকা পাচ্ছে না। এটি তো একটা নেগেটিভ নিউজ মার্কেটে চলে আসছে, এবং দ্যাট ইজ দ্য মেন রিজন এই ব্যাংকের ডিপোজিট কমে যাওয়া। আর ব্যাঙ্কগুলোর তো মেন রিজন হলো ডিপোজিটটা বাড়াইতে হবে। মানুষের স্মল ডিপোজিটগুলো যদি ব্যাংকিং থ্রুতে চ্যানেলাইজ না করা যায়, তাহলে ব্যাংক তো টাকা পাবে না ফর ফ্রেশ ল্যান্ডিং। ব্যাংকগুলো তো মানুষের আমানত নেওয়ার পরে সেই লোন থেকে যখন আপনার খেলাপি হওয়ার পরে যেভাবে মানে এখান থেকে টাকা বের হয়ে গেল, ব্যাংকিং খাত যদি স্টেবল না হয়
রিকভার না করে তাহলে অর্থনীতিকে রিকভার করা খুব কঠিন হয়ে যাবে। এবার বাজেট বাস্তবায়নে ব্যাংক থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেবার পরিকল্পনা রয়েছে সরকারের। যদিও সক্ষমতা ব্যাংকগুলোর আছে কিনা এ নিয়ে রয়েছে প্রশ্ন। 1 লক্ষ কোটি টাকার উপরে গভর্নমেন্টের বড় করাটা এই ব্যাংক থেকে, এটা কিন্তু একটা হিউজ প্রেশার। এবং শেষ দিকে যখন দেখা যাবে যে অন্যান্য সোর্স থেকে পর্যাপ্ত দেখা গেছে কি অর্থায়ন হচ্ছে না, তখন কিন্তু ব্যাংকের উপরে আবার চাপ পড়তে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাংকের যে স্থবিরতা কাটানোর জন্য যে স্টেপগুলো আছে সেগুলোকে আমাদের একটু জোরে সোরে দেখা গেছে বাস্তবায়ন করতে হবে। সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে বাঁচাতে শেয়ার হোল্ডারদের নতুন বিনিয়োগের সাথে সাহসী পদক্ষেপ জরুরি বলে মনে করেন এবি ব্যাংকের চেয়ারম্যান। আইন মতো যদি দেখি সেখানে হলো যে ব্যাংকের লস হয়ে গেলে স্পন্সররা তাদের যে লস সেটা কাভার করে দিবে। আমি মনে করি এখন বেস্ট ইয়েতে ডিপোজিটরকে যদি আমরা শেয়ার ইস্যু করে দিতে পারি, তাদেরকে বোর্ডে আনতে পারি, এটা অনেকটা হেল্প করবে আমার মতে। যদিও ডিপোজিটরদেরকে আমরা শেয়ার দিতে পারলে মানে দিতে গেলে হয়তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু রেগুলেশনের চেঞ্জ আসতে পারে। বাট এই মুহূর্তে যদি আমরা কোনো টাকা না পাই অন্য জায়গা থেকে, তাহলে দিস উড বি দ্য, আমার মনে হয় যে বটম লাইন আমাদের একটা সোর্স আছে, এদিকে করা যেতে পারে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ফ্রম দ্য রেগুলেটরি। ব্যাংক খাত পুরোপুরি ঠিক হতে আরো কয়েক বছরের সময় প্রয়োজন বলেই মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। এটাকে বের করার জন্য সময় দিতে হবে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সময়ের বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান আশ্বস্ত করে বলেছেন, শেয়ার বাজার ঘুরে দাঁড়াবেই, আস্থা ফিরবেই বিনিয়োগকারীদের। শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএসইসি চেয়ারম্যান জানান, ভবিষ্যতে ব্রোকারেজ হাউসগুলোর উপর তদারকি অনেক বাড়বে। ব্রোকারেজ হাউসগুলোর হাতে সিগনেচার প্রক্রিয়া রাখা হবে না, এটিকে করা হবে ডিজিটালাইজড। আগামী 1 বছরের মধ্যে ডিএসইর সার্ভাইলেন্স বিভাগকে এআই বেসড করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান। এটি হলে কারসাজিরা চাইলেই দুর্বল শেয়ারে কারসাজি করতে পারবে না। এতে কোনো শেয়ারে অস্বাভাবিক দাম বাড়লে অটোমেটিক সেটির লেনদেন বন্ধ হয়ে যাবে। বিশ্বকাপ ফুটবল মানেই অন্যরকম উন্মাদনা। ব্যস্ততার মাঝেও সেই উন্মাদনায় অজান্তেই পা চালান এক সময়কার তুখর ফুটবলার ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তার ভাষায়, ফুটবলের জাদুকর মেসি ভিন্ন গ্রহের খেলোয়াড়। তবে এবারে ট্রফি স্পেনের হাতে উঠুক এমন প্রত্যাশা তার। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বিশ্বকাপ এলেই বদলে যায় বাংলাদেশের দৃশ্য। পছন্দের দলের জার্সি বা পতাকায় রঙিন হয়ে ওঠে তরুণরা, মেতে ওঠে রাতভর ফুটবলের উন্মাদনায়। মাঠে না খেললেও ফুটবলের আবেগে যেন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর্জেন্টিনা বা ব্রাজিল এদের বিজয়কে নিজকে বিজয়ী ভাবে, এটা আমার কাছে, আমি অবাকই হই। তবুও খেলাকে ভালোবাসে। ফুটবল আমারও একসময় খুব প্যাশন ছিল। 1967 থেকে 70 সাল পর্যন্ত অখণ্ড পাকিস্তানের হয়ে জাতীয় ফুটবল দলে খেলা তুখোড় খেলোয়াড় ও অধিনায়ক হাফিজউদ্দিন আহমদ। বিভিন্ন শ্রেণী পেশার ভক্ত সমর্থকদের এই উন্মাদনা স্বপ্ন দেখায় তাকেও। স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনায় ব্যস্ত সময় পার করলেও মন পড়ে থাকে বিশ্বকাপের মাঠে। আমি তো একসময় ফুটবল পাগল ছিলাম। 17 বছর ঢাকায় খেলেছি ফুটবল লিগে, জাতীয় দলেও খেলেছি। খেলা ছাড়ার পর 7 বছর ফুটবল ফেডারেশনে ছিলাম, প্রথমে সাধারণ সম্পাদক, তারপর সভাপতি হিসেবে। ফিফাতেও ডিসিপ্লিনারি কমিটি এবং অ্যাপিল কমিটি, 2টি কমিটিতে আমি সুযোগ পাই এবং 2টি বিশ্বকাপে পারফর্ম করি। একটা হলো 86-এর মেক্সিকো বিশ্বকাপ, অপরটি হলো 94 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপটি হয়েছিল, সেখানে ম্যারাডোনাকে, আমি ডিসিপ্লিন কমিটির সদস্য ছিলাম। আমরা ম্যারাডোনাকে ড্রাগ গ্রহণের অভিযোগে তাকে শাস্তি দিয়েছিলাম। এবারের বিশ্বকাপে নতুন দলের নৈপুণ্যে সন্তুষ্ট হাফিজউদ্দিন আহমদ জানান, বিশ্বকাপ নিয়ে তার ব্যক্তিগত প্রত্যাশার কথা। ফাইনালে তো 2 দলই সমান সমান, তো আমি চাই একটা নতুন দল এবার জিতুক। স্পেন, তারা ভালো খেলে এসেছে, তাদের রক্ষণভাগ অত্যন্ত সুদৃঢ়, আর ইয়ামালের মতো দুর্দর্শ ভবিষ্যতের একজন তারকা, সে আরও অনেক নাম করবে, মেসির কাছাকাছি যেতে পারবে আশা করি। মেসি তো অন্য গ্রহের খেলোয়াড়, মেসির সাথে কারো তুলনা হয় না। আপাদমস্তক রাজনীতিতে সময় দেয়া সাবেক এই মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তার চাওয়া বিশ্বকাপ উন্মাদনার সুযোগে নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনার।
জনগণের মধ্যে যে এই ফুটবল উত্তেজনা ছড়িয়ে পড়ছে, এটা বাংলাদেশের মানুষের জন্য একদিক থেকে ভালোই হবে। তারা এই মাদকের প্রভাব মুক্ত হয়ে খেলাধুলাকে ভালোবাসবে। মহিলারাও এখন খেলাধুলাতে খুবই আগ্রহী, তারাও ওয়ার্ল্ড কাপ নিয়ে মাথা ঘামাচ্ছে, কোন দলের সমর্থক হয়ে তারস্বরে চিৎকার করছে নিচের দলের পক্ষে। এটাও একটা আধুনিকতার লক্ষণ এবং সব কিছু আফটারঅল ক্রীড়ামোদীরা যদি আনন্দ পায় সেটাই আমাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে বছর জুড়ে বয়স ভিত্তিক আরও বেশি প্রতিযোগিতা আয়োজন ও জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণের তাগিদ দেন জাতীয় পুরস্কার জয়ী এই খেলোয়াড়। ফুটবল তো সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু আমাদের এত বেশি দর্শক শ্রোতা উন্মাদনা থাকার পরও ফুটবলের মানটা আশানুরূপ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড দেখলাম, তার মেয়ে সেও ফুটবল খেলতো লন্ডনে। সব দিক দিয়ে খেলাধুলার একটা অনুকূল পরিবেশ আমি দেখতে পাচ্ছি। এখন যারা বিভিন্ন ফেডারেশনে আছে খেলাধুলা পরিচালনার দায়িত্বে, তারা একটু যদি প্ল্যান প্রোগ্রাম করে আগায়, একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যায়, তাহলে আমাদের খেলার মান নিশ্চয়ই আরও উন্নত হবে এবং দেশবাসীর আশা পূরণ করতে সমর্থ হবে আমাদের জাতীয় দল। বিশ্বকাপের ট্রফি এবার কার হাতে উঠবে সেই প্রশ্নের কৌশলী উত্তর দেওয়ার পাশাপাশি পছন্দের দলের কথা নিঃসংকোচে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি প্রথাগতভাবে অনেক আগে থেকে ব্রাজিলের সাপোর্টার ছিলাম, সেই 50-এর দশক থেকে। সেই রাজনীতিতে যেমন দল পরিবর্তন করি নাই, ওইটাতেও ব্রাজিলের সাথেই আছি। তবে আগেই বুঝেছি যে এবার ব্রাজিল ভালো করতে পারবে না, সেমিফাইনালও যে আসবে না, এটাই আমার প্রথম খেলা দেখে আমার বোঝা হয়েছে। প্রশ্নও রাখেন, বিশ্বকাপকে ঘিরে এই উন্মাদনা কি শুধু সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এখান থেকেই জন্ম নেবে ফুটবলের নতুন স্বপ্ন, যেখানে বেড়ে উঠছে আগামীর স্ট্রাইকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য জনকল্যাণ। জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বন্যায় শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদের জন্য সরকার সহায়তা কর্মসূচি নিয়েছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজ সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। যারা ঘরবাড়ি হারিয়েছে, নিশ্চিহ্ন হয়েছে, তাদের মধ্যে যতদূর সম্ভব এটা জরিপ করে তাদের সকলকে এই সাহায্য যেন আমরা করতে পারি, তারা করতে পারে, এটা আমি আহ্বান জানাচ্ছি। আর যারা সমাজের বিত্তবান মানুষ, দেশের বিত্তবান মানুষ, তারা যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, এই আহ্বান করি। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলাদেশে পড়াশোনা করতে আসবে, তাই দেশে সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হচ্ছে। দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছে। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই। এই সরকারকে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শিক্ষার মান উন্নয়ন করে যাবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান শুটিং ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি ভেঙে দেন। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের নেতৃত্বে গঠন করা হয় 21 সদস্যের নতুন অ্যাডহক কমিটি। 5 জন সহসভাপতি, 1 জন সাধারণ সম্পাদক ও 2 জন যুগ্ম সম্পাদক সহ এই কমিটিতে আছেন বিভিন্ন শুটিং ক্লাবের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সাবেক শুটাররা। আগামী 3 মাসের মধ্যে নতুন অ্যাডহক কমিটিকে শুটিং ফেডারেশনের নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
রাজধানীর আরও 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। 5 মাসের কার্যক্রমে জনপ্রিয়তার তুঙ্গে সরকার, প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তথ্য। সবসময় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। ভূরাজনীতিই নয়, অর্থনৈতিক প্রয়োজনেও বেইজিংয়ের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, জানালেন তথ্যমন্ত্রী। এখনও স্বাভাবিক হয়নি দেশের ব্যাংক খাত, পাচ্ছে না প্রয়োজনীয় আমানত। অর্থনীতিকে ঠিক করতে হলে স্বাভাবিক করতে হবে ব্যাংক পরিস্থিতি, বিশেষজ্ঞদের অভিমত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।